আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ মানুষের শরীরের মধ্যে যে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় তা থাকে নিয়ন্ত্রিত, অর্থাৎ যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানেই মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। আমাদের দেহ সৃষ্টি হয়েছে একটি মাত্র কোষ থেকে। বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলে সৃষ্টি হয় জাইগোট। সেই একটি কোষ জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মায়ের উদরে জরায়ুর মধ্যে আমাদের দেহ সৃষ্টি হয়। পৃথিবীতে আসার পর সেই ছোট্ট দেহটা নিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের মাধ্যমে পূর্ণতা লাভ করে। শুধু সেখানেই শেষ না, মাইটোসিস বিভাজন আমাদের দেহে সারা জীবন চলতে থাকে। কারণ আমাদের দেহে প্রতিনিয়ত কোষ মারা যায়। কিছু কোষের আয়ু নির্দিষ্ট সময় পর পর সেগুলো মরে যায়। যেমন লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। রক্তের এই কোষগুলো নির্দিষ্ট সময় মারা যায়। এছাড়া আমাদের পৌষ্টিক নালীর ভিতরে, আমাদের মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে পৌষ্টিক নালী, সেই পৌষ্টিক নালীর ভিতরের দেয়াল মিউকাস মেমব্রেন থেকে কোষ প্রতিনিয়ত চলে যায়, যে কোষগুলো পায়খানার সাথে বের হয়। আমাদের প্রস্রাবের সাথেও কোষ বের হয়, এমনকি আমাদের থুতু লালার সাথেও কোষ বের হয়। আমাদের দেহ থেকে এই যে কোষ চলে যায় এবং কোষ মৃত্যুবরণ করে, এই যে ঘাটতি সৃষ্টি হয়, কোষের সেই ঘাটতি আবার পূরণ হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তো মাইটোসিস বিভাজন জন্ম থেকে মৃত্যু পর্যন্তই চলতে থাকে, কিন্তু সেটা হলো নিয়ন্ত্রিত মাইটোসিস, প্রয়োজনীয় মাইটোসিস, উপকারী মাইটোসিস। তবে কখনো কখনো আমাদের কারো কারো দেহের মধ্যে মাইটোসিসের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। দেহের কোনো অঙ্গের মধ্যে কোথাও যদি মাইটোসিসের সে নিয়ন্ত্রণ হারিয়ে যায়, সেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটতে থাকে। এর ফলে সেখানে মাংসপিণ্ড সৃষ্টি হয়, অতিরিক্ত টিস্যু সৃষ্টি হয়। এই অতিরিক্ত মাংসপিণ্ডটাকে বলে টিউমার। এই অতিরিক্ত মাংসপিণ্ড টিউমার কেন সৃষ্টি হলো? তার মূল কারণ হলো সেখানে মাইটোসিসের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলেই এই টিউমারের সৃষ্টি। এখন কেন সৃষ্টি হলো, কেন মাইটোসিসের নিয়ন্ত্রণ হারিয়ে গেল, এটা নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে। টিউমার হওয়ার কারণ কি, এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। কোনো কারণকে সরাসরি দায়ী করা যায়নি টিউমার কেন হয়। তবে কিছু কিছু বিষয় সেখানে সম্ভাবনা তৈরি করে টিউমার সৃষ্টির কারণগুলোর মধ্যে প্রধান যে কারণ, সেটা হলো ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে ভেজাল, আমরা যে পানি গ্রহণ করি সেই পানির মধ্যে ভেজাল, এমনকি আমরা যে বায়ুমণ্ডল থেকে বাতাস গ্রহণ করি সেই বাতাসের মধ্যে পর্যন্ত ভেজাল। এই সমস্ত প্রক্রিয়ায় আমাদের দেহের মধ্যে নানা রকমের ক্ষতিকর রাসায়নিক উপাদান প্রবেশ করে। খাদ্যের মাধ্যমে প্রবেশ করে, পানির মাধ্যমে প্রবেশ করে, বাতাসের মাধ্যমে প্রবেশ করে, এমনকি আমরা যে জীবন রক্ষাকারী ওষুধ খাই সেই ওষুধের মাধ্যমে পর্যন্ত আমাদের দেহে ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রবেশ করে। এগুলোর মাধ্যমে দেহে টিউমার সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। এর প্রমাণ হইল, যারা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারখানায় কাজ করে, যেখানে বাতাস থাকে বিষাক্ত, ওই সমস্ত কারখানায় কাজ করা ব্যক্তিদের দেখা যায় ফুসফুসের মধ্যে টিউমার হয়, ক্যান্সার হয়। তাদের সেখানে প্রবণতাটা বেশি। অর্থাৎ
এতে বোঝা যায় যে ক্ষতিকর উপাদান দেহের মধ্যে যত বেশি প্রবেশ করে সেখানে টিউমার ক্যান্সারের প্রবণতাটা বেশি থাকে। আরেকটা উদাহরণ হলো, যারা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য নানা রকমের ওষুধ সেবন করে, জরায়ুকে বাচ্চা জন্মদানে বিরত রাখার জন্য নানা রকমের উপাদান দেহে প্রবেশ করায়, তাদের ক্ষেত্রে দেখা যায় জরায়ুর ভিতরে টিউমার ক্যান্সারের প্রবণতা বেশি। তাদের ডিম্বাশয়ের মধ্যে পলিপ হয় বেশি, সিস্ট হয় বেশি। এটা বহু রোগীর ক্ষেত্রে দেখা গেছে। জরায়ুতে টিউমার, ডিম্বাশয়ের মধ্যে টিউমার, সিস্ট, এই সমস্ত রোগীর ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তারা বা তাদের অধিকাংশই এই সমস্ত রাসায়নিক উপাদান গ্রহণ করেছে জন্ম নিয়ন্ত্রণের জন্য। নানা রকমের ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, এই সমস্ত উপাদান তারা গ্রহণ করে জন্ম নিয়ন্ত্রণ করেছে। আজকে জরায়ুতে টিউমার, ক্যান্সার, ডিম্বাশয়ে সিস্ট, পলিপ, নানা রকমের সমস্যা। এখন এই টিউমার কোথায় হবে? কোনো নির্দিষ্ট জায়গা আছে? না, টিউমার তো দেহের যে কোনো জায়গায় হতে পারে। হাত, পা, পেট, পিঠ, মাথা, এমনকি মাথার ভিতরে যে ব্রেন, সেই ব্রেনের ভিতরে পর্যন্ত টিউমার হয়। জরায়ু, সেই জরায়ুর ভিতরে টিউমার হয়। এখন এই টিউমারগুলো প্রকৃতি ভিন্ন হয়। কোথাও দেখা যায় টিউমার নরম, কোথাও বা শক্ত, এমন শক্ত যে পাথরের মতো শক্ত, কোথাও মাংসের মতো, কোথাও মাংস থেকেও নরম। অঙ্গের ভিন্নতার কারণে বা টিউমারের প্রকৃতির ভিন্নতার কারণে নামের ভিন্নতা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, নাম যাই হোক, টিউমারের প্রকৃতি যাই হোক, টিউমার সৃষ্টির পিছনে মূল কারণ একটাই, সেটা হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখন আমাদের করণীয় কি? টিউমার হয়ে গেল, সেটা যেই কারণেই হোক, যেখানেই হোক, টিউমার তো হয়েছে, এখন কি করতে হবে? আমরা যদি মনে করি টিউমার হয়েছে একটা অতিরিক্ত মাংসপিণ্ড, সমস্যা কি, এটা কেটে ফেলে দিলাম, তাইলেই তো হলো। এখানে চিন্তার বিষয়, আমাদের অবশ্যই চিন্তা করা দরকার যে কেটে ফেলে দেওয়া আসলে প্রকৃত সমাধান কিনা। টিউমার কেটে ফেলে দিলেই হলো? আপনি কোনো একটা জায়গায় টিউমার হওয়ার পরে অপারেশন করে সেই টিউমারটা ফেলে দিলেন, তো অতিরিক্ত যে মাংসপিণ্ডটা তৈরি হয়েছে সেটা ফেলে দিলেন, কিন্তু যেই কারণে, যেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে এই টিউমারটা সৃষ্টি হলো, সেই মাইটোসিসের কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে? সেই মাইটোসিসের স্বাভাবিক অবস্থা কি এসেছে? মাইটোসিসের অনিয়ন্ত্রণ কি বন্ধ হয়েছে? তা তো হয় নাই। এই কারণে যেখানেই টিউমার হোক, যতবারই সেটা কেটে ফেলে দিক, সেটা আবার তৈরি হয়। শত শত রোগীর মধ্যে দেখা গেছে টিউমার কেটে ফেলে দিছে, তো সেই টিউমার আবার হয়েছে, এবং হওয়ারই কথা, হওয়ারই কথা। দেহের মধ্যে একটা জিনিস অতিরিক্ত তৈরি হইল, সেটা কেটে ফেলে দিলেই সমাধান না। দেহের মধ্যে, ত্বকের মধ্যে আঁচিল হয়েছে, কেটে ফেলে দিছে, আবার হয়েছে। গতকালকে একজন রোগী আসছে, তার মাড়ির মধ্যে, দাঁতের মাড়িতে, দুই দাঁতের মাঝখানে মাংস বাড়তেছে। রোগী বলল যে এর আগে এই মাংস কেটে ফেলে দেওয়া হয়েছে, কোনো লাভ হয় না, আবার মাংস বাড়তেছে। এই পর্যন্ত কত রোগী ডাক্তারদের কাছে এসে বলেছে যে তার নাকের ভিতরে টিউমার, নাকের পলিপ, অপারেশন করে ফেলে দিয়েছে, আবার হয়েছে, আবার হয়েছে।
নাকের হাড় বাঁকা হয়েছে, কেটে ফেলে দিছে, আবার হয়েছে। হাতের মধ্যে টিউমার হয়েছে, অপারেশন করেছে, 1 বার 2 বার 3 বার 4 বার অপারেশন হয়েছে। রুগী এসে এই কথা বলে, স্যার আমার হাতের এই টিউমার এই পর্যন্ত 4 বার অপারেশন করেছে, এখন আবার হয়েছে। হওয়ারই কথা। বলেন কেন হওয়ার কথা? কারণ হইল এই টিউমার এমনি এমনি আসে নাই, এটার পিছনের কারণ আছে। সেই কারণটা কি? মাইটোসিস তার নিয়ন্ত্রণ হারিয়েছে। আপনি অপারেশন করলেন, কেটে ফেলে দিলেন, কিন্তু সেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কি হবে? সেটার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কি হবে? সেই মাইটোসিসের নিয়ন্ত্রণ না করে আপনি যত কেটে ফেলে দেন, টিউমার আচিল আপনার দেহে আবার দেখা দিবে। একটা কেটে ফেলে দিয়েছেন, আরেকটা দেখা দিবে, হয়তো বা আরো 10টা দেখা দিবে। কেন? আপনি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। যেই লোক মনে করেন মাটির মধ্যে ইঁদুর গর্ত করছে, সেই গর্তের ভিতরে ইঁদুর রেখে যদি সেই গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়, কোনো লোক যদি এই কাজ করে যে গর্তের ভিতরে ইঁদুর রেখে গর্তের মুখ বন্ধ করে দিয়েছে, আপনি তাকে কি বলবেন? জ্ঞানী বলবেন না বোকা বলবেন? অবশ্যই বোকা বলবেন। কেন? কারণ ইঁদুরকে যদি না মারা হয়, গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়, এই ইঁদুর তো আরেক জায়গা দিয়ে গর্ত করবে, আরো 10টা গর্ত করবে, কারণ সে তো জীবিত আছে। আপনি একটা গাছের ডাল কেটে দিলেন, একটা ডাল কেটে দিলেন, গাছ কি মরে যাবে? সেই গাছ তো জীবিত, সে আরেকটা ডাল তৈরি করবে, প্রয়োজনে আরো 10টা ডাল তৈরি করবে, যেহেতু গাছ জীবিত। যদি গাছকে মারতে হয় তাহলে তো গাছের মূল সহ তুলে ফেলতে হবে, গাছকে নির্মূল করতে হবে, তাহলেই তো গাছটা মারা যাবে। শুধু একটা ডাল কাটার দ্বারা তো হবে না। আজকে আমাদের প্রত্যেকের এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার, যে আমি টিউমার যদি শুধু কেটে ফেলে দেই, সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে সুচিকিৎসা বা প্রকৃত চিকিৎসা হয়নি। এখন তাহলে কি করা? আপনি বলবেন তাহলে আমরা এখন কি করব? এমন কোনো চিকিৎসা পৃথিবীতে আছে যে মাইটোসিসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? আমি বলবো অবশ্যই আছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে এরকম শত শত টিউমারের রোগী আছে যাদের টিউমার ভালো হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে। যারা নতুন, হোমিওপ্যাথিক চিকিৎসায় দক্ষতা কম, তাদেরও রোগী ভালো হইতেছে, তাদের রোগীর টিউমার ভালো হইতেছে। আর যারা দক্ষ, যোগ্য এবং প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক, তাদের কাছে তো এরকম শত শত রোগী আছে যাদের টিউমার, সারা দেহের টিউমার হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ভালো হয়েছে। দেহের ত্বকের টিউমার, হাড়ের টিউমার, জরায়ুর টিউমার, এমনকি ব্রেইনের টিউমার পর্যন্ত যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয়েছে, হচ্ছে এবং হবেও ইনশাল্লাহ। কেন? কারণ মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হোমিওপ্যাথিক যথাযথ ওষুধ এবং সুনির্বাচিত ওষুধ মাইটোসিস কোষ বিভাজনের সেই অনিয়ন্ত্রণকে প্রতিরোধ করে, অনিয়ন্ত্রণকে ঠিক করে, মাইটোসিসের নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করে। প্রমাণ? এর প্রমাণ তো এইটাই যে এখানে একটা টিউমার হইল নিশ্চয়ই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে। যথাযথ হোমিওপ্যাথিক ওষুধ সেবনের পরে কিছুদিনের মধ্যে সেই টিউমারটা আস্তে আস্তে ছোট হইল, একটা সময় মিশে গেল। এখান থেকে কি বোঝা গেল? এখানে তো কোনো অপারেশন করা হলো না, সেই অতিরিক্ত মাংসপিণ্ডটাকে তো কেটে ফেলে দেওয়া হলো না, তাহলে সেই মাংসপিণ্ড কোথায় গেল?
যথাযথ হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে মাইটোসিস এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। আর দেহ যখন সুস্থ হয় তখন সুস্থ দেহ সেই অতিরিক্ত টিস্যুকে, অতিরিক্ত মাংসপিণ্ডকে ধ্বংস করে ফেলে। আস্তে আস্তে সেখান থেকে সেই মাংসপিণ্ড সরে যায়, দেহ সেটাকে সরিয়ে ফেলে। এই কারণে রোগী টেরও পায় না, কোনো রকমের কষ্ট হয় না, টেরও পায় না। একটা সময় দেখে যে টিউমার আর নাই, টিউমার নাই, চলে গেছে। একবার আমার ফুফু, ছোট ফুফু, হাতের মধ্যে টিউমার হয়েছে। আমি ওষুধ দিলাম। কিছুদিন পরে ফুফুকে জিজ্ঞাসা করলাম, ফুফু আপনার টিউমারের কি অবস্থা? আমার ফুফু কি করলো জানেন? আমার ফুফু আমার সামনে এইভাবে টিউমার খুঁজতেছে। আরে আরে বাবা, আমার টিউমারটা কোথায় গেল? আমাকে বলতেছে টিউমারটা কোথায় গেল। তিনি এখন টিউমার খুঁজে পাচ্ছেন না। অবস্থাটা চিন্তা করেন। যেখানে অপারেশন করে ফেলে দিয়েও টিউমারের চিকিৎসা হয় না, তো হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে সেখানে টিউমারটা নিশ্চিহ্ন হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, রোগীর অজান্তে, রোগী জানতেও পারে না। এইরকম একটা চিকিৎসা কেমন হওয়া উচিত? সেটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, কতটা সূক্ষ্ম সেই বিষয়টা, কতটা উচ্চ পর্যায়ের সেই বিষয়টা। প্রথমত, যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে, যথাযথ হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে টিউমার চলে যায়, এটা আমাদের মাথায় সেট করতে হবে। কোথাও কোনো চিকিৎসকের কাছ থেকে ওষুধ সেবনের পরে এবং যথেষ্ট সময় দেওয়ার পরেও যদি টিউমার না যায়, তো সেখানে বুঝতে হবে যে যথাযথ ওষুধ নির্বাচন করা হয় নাই, অথবা ওষুধের যথাযথ শক্তি নির্বাচন করা হয় নাই, অথবা ওষুধটা সূক্ষ্ম মাত্রায় সেবন করা হয় নাই। কোনো একটা কারণে সুফল পাওয়া যায় নাই। এই রোগী অন্য একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুসারে যথাযথ ওষুধ সেবন করলে নিশ্চয়ই তার আবার উপকার হবে, তার টিউমার চলে যাবে। একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক যিনি যোগ্য এবং দক্ষ, তিনি রোগীর যেখানে টিউমার হোক, টিউমার যেমনই হোক, তিনি টিউমারের লক্ষণ নেবেন, এটা আঙ্গিক লক্ষণ। এরপর তিনি রোগীর সার্বদৈহিক লক্ষণ নেবেন, তার সমস্ত লক্ষণ নেবেন এবং তার মানসিক লক্ষণ নেবেন। আর এই সমস্ত লক্ষণগুলোর সাহায্যে লক্ষণ সমষ্টি নির্বাচন করে সবচেয়ে উপযোগী, সবচেয়ে সদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন করবেন। একটা মাত্র ওষুধ নির্বাচন করবেন এবং সেই ওষুধটা যথাযথ শক্তি নির্বাচন করবেন এবং সেই ওষুধটা তিনি সূক্ষ্ম মাত্রায় রোগীকে প্রয়োগ করবেন। এতে সেই টিউমারে আক্রান্ত রোগীর দেহের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, তার মাইটোসিস নিয়ন্ত্রিত হবে, তার টিউমার চলে যাবে। একটা সময় টিউমারের কোনো চিহ্ন তার মধ্যে থাকবে না, ইনশাআল্লাহ।